नमो नमः सर्वेषां हार्दं स्वागतम्। अद्य वयम् एकादशश्रेण्याः संस्कृतव्याकरणस्य शब्दरूपं पठामः। नमस्कार, আজ আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত ব্যাকরণের শব্দরূপ এই টপিকটি পড়ব। এই টপিক থেকে প্রথম সেমিস্টারে 3 নম্বরের প্রশ্ন আসে। আজকের এই ক্লাসটি যদি করি আমরা, তাহলে প্রত্যেকেই আমরা 3-এ 3 পেয়ে যাব। এর সঙ্গে জানাই, শুধু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে 3 পাওয়ার জন্য এই ক্লাসটি করলে হবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃতে ফুল মার্কস পাওয়ার জন্যও এই শব্দরূপ কিন্তু আমাদের মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে এবং শব্দরূপগুলো মনে রাখতে হবে। তবেই আমরা উচ্চ মাধ্যমিকের সংস্কৃতে ফুল মার্কস পাবো। এর সঙ্গে আবার বলি, শুধুমাত্র ক্লাস 11-এর টপিক হিসেবে এই ক্লাসটিকে দেখব না, আমরা যারা কম্পারেটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি তাদের জন্যও সংস্কৃত ব্যাকরণের প্রবেশ দ্বার হিসেবে এই শব্দরূপ ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব 3টি ক্লাসের মাধ্যমে সমস্ত শব্দরূপ কমপ্লিট করার। কিন্তু আজকের এই ক্লাসটি শুধুমাত্র একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যে সিলেবাসে যে শব্দরূপগুলো রয়েছে সেই সিলেবাসটা কভার করা হয়েছে। বাকি শব্দরূপগুলো আমি পরের ক্লাসগুলিতে আলোচনা করব। এই ক্লাসে অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে 11টি শব্দরূপ সিলেবাসে রয়েছে। কি এই 11টি শব্দরূপ? দেখে নেব। বালক, কবি, লতা, মতি, নদী, ফল, বাড়ি, অসমত, ইয়ুষ্মত, এক, দি, এই 9টি শব্দরূপ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে রয়েছে। কোন শব্দ, কোন লিঙ্গ, এই বিস্তারিত তথ্য আমরা একটু পরেই আলোচনা করব। আমি প্রথমে দেখাচ্ছি যে সিলেবাসে কি কি রয়েছে। 9টি শব্দরূপ রয়েছে। আমরা এই একটা ক্লাসেই এই 9টি শব্দরূপ কমপ্লিট করেছি। এই শব্দরূপ পড়তে গেলে আমাদের প্রথমে সুপ বিভক্তি জানতে হবে। এই সুপ বিভক্তি পড়তে গেলে আবার আমাদের বচন সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। যেমন বচন কয় প্রকার? বচন কয় প্রকার? বচন 3 প্রকার। কি কি? একবচন, দ্বিবচন এবং বহুবচন। একবচন কাকে বলে? যার দ্বারা একটি সংখ্যাকে বোঝায় তাকে একবচন বলে, দুটি সংখ্যা বোঝালে তাকে দ্বিবচন বলে, দুইয়ের অধিক বোঝালে তাকে বহুবচন বলে। এবারে আসবো বিভক্তি। বিভক্তি কয় প্রকার? বিভক্তি 7 প্রকার। কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই 7টি বিভক্তি। এর নিচে যেটা রয়েছে সম্বোধন, এটা কিন্তু বিভক্তি নয়। এটাকে কি বলা হয়? এটাকে পদ বলা হয়। সম্বোধন একটি পদ। তাহলে বিভক্তি কয়টি? বিভক্তি 7টি। বচন কয়টি? বচন 3টি। কি কি? একবচন, দ্বিবচন, বহুবচন। এইবারে আমরা সুবিভক্তিটি একবার পড়ে নেব। সু, ঔ, যশ। যেহেতু ক্লাস 11-এ এমসিকিউ প্রশ্ন আসবে, তাই প্রত্যেকটি টপিক কিন্তু আমি ধরে ধরে আলোচনা করেছি। এই টপিকটি আমাদের ভালো করে কিন্তু আয়ত্তে আনতে হবে, তবেই কিন্তু এমসিকিউ 3-এ 3 আমরা পাবো। তাহলে প্রথমা বিভক্তিতে কি আছে? সু, ঔ, যশ। শব্দরূপ পাশাপাশি পড়তে হয়। দ্বিতীয় বিভক্তি পড়ি, অম, ঔট, শস। তৃতীয় বিভক্তি টা, ভ্যাম, ভিস। চতুর্থী বিভক্তি এ, ভ্যাম, ভ্যস। অসি, ভ্যাম, ভ্যস। ওস, ওস, আম। ই, ওস, সুপ। এই যে সুপ পেলাম। তাহলে সুপ বিভক্তি কয়টি যদি প্রশ্ন আসে, তাহলে কতগুলো হবে? বিভক্তি 7টি, বচন 3টি। তাহলে 7 গুণন 3, 3 7 21। তাহলে সুপ বিভক্তি কয়টি? 21টি। আচ্ছা, সম্বোধনে কি রয়েছে? সু, ঔ,
যশ। এই গেল আমাদের সুপ বিভক্তি। এইবার এই সুপ বিভক্তির সঙ্গে বাংলা বিভক্তি এর মেলবন্ধন করে আমি দেখিয়েছি। একবার সুপ বিভক্তির সঙ্গে বাংলা বিভক্তির একবার মেলবন্ধনটা আমি দেখাই, একবার দেখে নেব। সু, সুতে মানে প্রথম আর এক বচনে রয়েছে সু, তাহলে সুতে বাংলা কোন বিভক্তি রয়েছে? শূন্য বিভক্তি রয়েছে। শূন্য বিভক্তি মানে মূল শব্দ, কিচ্ছু যোগ হবে না, শুধু মূল শব্দটা এখানে বসে যাবে। দ্বিবচনে দ্বিবচনটা আমি দেখাইনি কারণ বাংলায় দ্বিবচনের প্রয়োগ নেই, সংস্কৃতে রয়েছে। এইবার আমরা কিভাবে বুঝবো? সংস্কৃতে এক বচন যেটা হবে দ্বিবচনে শুধু আরেকটা সংখ্যা বেড়ে যাবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, যদি এক বচন প্রথম আর এক বচনে যদি বোঝায় বালক, তাহলে দ্বিবচনে কি হবে? দুটি বালক। প্রথম আর এক বচনে যদি বোঝায় ফল, তাহলে দ্বিবচনে কি হবে? দুটি ফল। এইভাবে অর্থটা দ্বিবচনের সবগুলোর আসবে, ঠিক আছে? আচ্ছা, বহু বচনে কি আছে? যশ। যশে বাংলা কোন কোন বিভক্তি যোগ হয়? রা, এরা, গণ, গুলি, সকল। দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি সুপ বিভক্তি কি রয়েছে? অম। বাংলা বিভক্তি কি বোঝায়? কে বা রে। কে বা রে দুটো ব্যক্তি বা বস্তুকে বোঝালে দ্বিবচন হয়ে যাবে। বহুবচন শস। শস মানে দিগকে বহুবচন বোঝাবে, দিগেরে, গুলিকে বা গণকে। সুপ বিভক্তির তৃতীয়া, তৃতীয়াতে আছে টা। বাংলা বিভক্তি কি হবে? দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বিবচন দুটো সংখ্যা বোঝাবে। বহু বচনে বলছে ভীষ। সুপ বিভক্তি ভীষ, এর সঙ্গে বাংলা কোন বিভক্তির মেলবন্ধন আছে? দিগ দ্বারা, দিগ দিয়া, গুলির দ্বারা, দিগ কর্তৃক, গণ কর্তৃক। বোঝা যাচ্ছে? চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তিতে সুপ কি রয়েছে? ঙে। এর সঙ্গে বাংলা কোন বিভক্তি যুক্ত হতে পারে? জন্য, কে, উদ্দেশ্যে বা নিমিত্ত। দ্বিবচন তো জানি দুটো সংখ্যা বোঝাবে। বহুবচন ভ্যস। এই ভ্যসে বাংলা কোন বিভক্তি যোগ হবে? দের জন্য, গুলির জন্য, দিগের নিমিত্ত বা গণের জন্য। বোঝা যাচ্ছে তো? তারপরে দেখব পঞ্চমী বিভক্তিতে সুপ কি রয়েছে? সুপ বিভক্তি রয়েছে অসি। আর এই অসি এর সঙ্গে বাংলা কোন বিভক্তির মেলবন্ধন হবে? হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা, এগুলো। দ্বিবচনে দুটো সংখ্যা বোঝাবে। বহু বচনে ভ্যস। এই ভ্যস এর সঙ্গে বাংলা কোন বিভক্তির মেলবন্ধন হবে? দিগ হইতে, দিগ থেকে, দিগের চেয়ে, দিগ অপেক্ষা, গুলির চেয়ে, গুলির থেকে, গুলির অপেক্ষা, এইগুলো। এবারে আসবো ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তিতে সুপ বিভক্তি কি রয়েছে? ঞস। ঞস এর সঙ্গে বাংলা কোন বিভক্তির মেলবন্ধন হয়? র এর। ষষ্ঠীর বহু বচনে আম। ঠিক আছে? আচ্ছা, এইখানে দ্বিবচনে ছাড়া পড়েছে। দ্বিবচনে কি হবে? ওষ হবে। হ্যাঁ, দুটো ও দন্তাস্য হসন্ত দুটো জায়গাতেই এটা হবে। হ্যাঁ, লেখা এখানে হয়নি, দুঃখিত আমি। ও দন্তাস্য হসন্ত দুটোতেই তাই হবে। হ্যাঁ, এটা ডট ডট। আচ্ছা, আম ষষ্ঠীর বহুবচন। সুপ বিভক্তি আছে আম। বাংলা কোন বিভক্তির মেলবন্ধন হবে? দিগের, দের, গুলির বা গণের। সপ্তমী বিভক্তি ঙি। এর সঙ্গে বাংলা কোন বিভক্তির মেলবন্ধন আছে? তে, এ, অন্তস্থ অ আর এতে। দ্বিবচনে ওষ। সপ্তমীর বহুবচনে সুপ। সুপ মানে দিগেতে, দিগে, গুলিতে। এই হচ্ছে সুপ বিভক্তির সঙ্গে বাংলা বিভক্তির
মেলবন্ধন। আমরা শব্দরূপগুলো পড়ার পর এই শব্দরূপগুলোর সঙ্গে বাংলা বিভক্তির মেলবন্ধন করে আমরা আর একটা ক্লাস নিয়ে নেব। ঠিক আছে? প্রথম সিলেবাসে আমাদের কি ছিল? বালক শব্দ। এইবারে আমরা সরাসরি বালক শব্দ পড়ব। আমরা বালক শব্দ পড়ব। বালক কিন্তু ভুল উচ্চারণ, বালক নয়, বালক। বালক শব্দের শেষে কোন বর্ণ আছে? ব্যঞ্জন বর্ণ ক। কয়ের সঙ্গে স্বরবর্ণ কে আছে? অ। তাই অকার, অকার কোথায় আছে? শেষে। দেখো কয়ের শেষে রয়েছে, শেষকে বলা হয় অন্ত। তাহলে অকার যুক্ত অন্ত কি হবে? অকারান্ত। তাহলে বালক কেমন শব্দ? বালক হচ্ছে একটি অকারান্ত পুংলিঙ্গ শব্দ। বালক শব্দের প্রথম আর একবচনে কি আছে? বালকঃ। সাধারণত সাধারণত শব্দরূপের প্রথম আর একবচনে বিসর্গ হয়, যে শব্দ থাকে তার সঙ্গে বিসর্গ হয়। বালকঃ। দ্বিবচনে কি হবে? বালকৌ। বহু বচনে বালকাহ। তাহলে প্রথমা বিভক্তিটা কি হবে? বালকঃ, বালকৌ, বালকাহ। দ্বিতীয়ার একবচন, যে শব্দ পড়ব সেই শব্দের দ্বিতীয়ার একবচনে সাধারণত ময় হসন্ত হয়। তাহলে আমরা কোন শব্দ পড়ছি? বালক। বালকর সাথে ময় হসন্ত যুক্ত হলে কি হবে? বালকম। তাই দেখো দ্বিতীয়ার একবচনে বালকম। এইবার দ্বিতীয়ার দ্বিবচন বালকৌ। এই প্রথমা আর দ্বিতীয়া এই দুটোর দ্বিবচন কিন্তু একই হয় সবগুলো শব্দরূপের। সাধারণত দ্বিবচন এবং এই বহুবচন নিয়ে কোনো চিন্তা করতে হয় না। দ্বিবচন আর বহুবচন অটোমেটিক্যালি আমাদের মনে থেকে যাবে, আমি শিখিয়ে দিচ্ছি সিস্টেম। আগে একটা দেখে নিই। তাহলে দ্বিতীয়া আর প্রথমা এই দুটোর দ্বিবচন কি হবে? একই হবে। তাহলে বালকৌ উপরে হলে নিচেও বালকৌ। দ্বিতীয়ার বহুবচন কি হবে? বালকান। ঠিক আছে? তৃতীয়ার একবচন বালকেন। অনেকে উচ্চারণ বালকেন বলে, বালকেন কিন্তু নয়, ওটা ভুল উচ্চারণ। বালকেন বললে নয় হসন্ত পড়ে যাবে, বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা কি উচ্চারণ করব? বালকেন। কন্য দন্তন্য, বালকেন। তারপরে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এই তিনটে বিভক্তির কথা বলছি। কোন কোন বিভক্তি? তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এই তিনটে বিভক্তির দ্বিবচনে ভ্যাম হয়। আমরা শুভ বিভক্তিতে দেখেছি ভ্যাম যোগ হবে। তাহলে বালকাভ্যাম, 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 পরপর তিনটে বালকাভ্যাম হবে। তৃতীয়ার বহুবচন বালকই। চতুর্থীর একবচন বালকায়। তারপরে তো ভ্যাম বেরোবে। তারপরে চতুর্থী এবং পঞ্চমী এই দুটো মনে রাখবো। চতুর্থী এবং পঞ্চমীর বহুবচন ভয়ে জফলা, ভ্যস, ভয়ে জফলা বিসর্গ। বালকেভ্যঃ, বালকেভ্যঃ। পঞ্চমীর একবচন বালকাৎ, তারপরে বালকাভ্যাম বেরিয়ে গেছে, বালকেভ্য বেরিয়ে গেছে। ষষ্ঠীর একবচন বালকস্য। তারপরে ওষ শুভ বিভক্তিতে কি রয়েছে? ষষ্ঠী আর সপ্তমীর দ্বিবচন একই হয়। ওষ মানে ওহ, বালকয়োহ। তাহলে ষষ্ঠীর দ্বিবচনে যদি বালকয়োহ হয়, তাহলে সপ্তমীর দ্বিবচনেও কি হবে? বালকয়োহ হবে। এই দুটো কিন্তু একই হয় সব শব্দরূপে, সেম জিনিস। ঠিক আছে? আর এদিকে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীর দ্বিবচন একই হবে। ষষ্ঠীর বহুবচনে হয় নাম, বালকানাম। সপ্তমীর একবচন বালকে, তারপরে তো বেরিয়ে গেছে বালকয়োহ। সপ্তমীর বহুবচনে হয় সু, বালকেষু। সম্বোধনের একবচন বালক। সম্বোধনের দ্বিবচন আর বহুবচন, সম্বোধনের দ্বিবচন আর বহুবচন কি হয়? প্রথম আর দ্বিবচন আর বহুবচনে যা হয় তাই হয়, একই জিনিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিবচনগুলো আমাদের কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? আমি আরেকবার দ্বিবচনগুলো মনে রাখার কৌশল বলে দিচ্ছি। প্রথমার একবচন
সরি, প্রথম আর দ্বিবচনটা যদি আমরা মনে রাখি তাহলে দ্বিতীয়ার দ্বিবচন পেয়ে যাব, একই জিনিস হবে বালকৌ বালকৌ। তৃতীয়া চতুর্থী পঞ্চমী এই তিনটের দ্বিবচন একই হয়, ভ্যাম, বালকাভ্যাম বালকাভ্যাম বালকাভ্যাম। ষষ্ঠী সপ্তমী একই হয়, কি হবে, বালকয়ঃ বালকয়ঃ। সম্বোধনের দ্বিবচনে কি হবে, প্রথম আর দ্বিবচনে যা হবে তাই, তাহলে দ্বিবচন হয়ে গেল। বহু বচনটা বালকাহা বালকান বালকই, মনে রাখবো। চতুর্থী এবং পঞ্চমীর বহু বচন ভয়ে জফলা বিসর্গ, বালকেভ্যঃ বালকেভ্যঃ। ষষ্ঠীর বহু বচনে হয় নাম, বালকানাম। সপ্তমীর বহু বচনে হয় সু, বালকেষু। তাহলে আর সম্বোধনের বহু বচনে কি হবে, প্রথম আর বহু বচনে যা তাই হবে। প্রথম আর বহু বচনে বালকাহা, সম্বোধনের বহু বচনে বালকাহা। তাহলে আমাদের দ্বিবচন এবং বহু বচন কিন্তু অটোমেটিক্যালি আমাদের সিস্টেমে চলে এসেছে, আমরা মুখস্থ না করলেও বুঝে বুঝে করতে পারবো। আমাদের মনে রাখতে হবে এক বচনটা, এই এক বচন এর সঠিক উচ্চারণ এক বচন। এই এক বচন প্রথম বিভক্তিতে সাধারণত বিসর্গ হয় বালকঃ, দ্বিতীয়ার এক বচন ময় হসন্ত বালকম, তৃতীয়ার এক বচন বালকেন, চতুর্থী বালকায়, পঞ্চমী বালকাৎ, ষষ্ঠী বালকস্য, সপ্তমী বালকে, সম্বোধন বালক। আমরা দুটো দুটো করে ভাগ করে বলতে পারি, বালকঃ বালকম, বালকেন বালকায়, বালকাৎ বালকস্য, বালকে বালক। এইভাবে আমরা পড়তে পারি, যার যেটা স্টাইল সে সেভাবে পড়ে মনে রাখার চেষ্টা করবে। এটা গেল বালক শব্দ। তারপরে সিলেবাসে রয়েছে কবি শব্দ। কবি শব্দ কেমন, কবি শব্দটি একটি হ্রস্বইকারান্ত পুংলিঙ্গ শব্দ। কবি, কবি, বি, বয়ের শেষে কে রয়েছে, বয়ের সঙ্গে স্বরবর্ণ ই, তাহলে ইকার, ইকার কোথায় আছে, অন্তে, তাই বলা হয় ইকারান্ত শব্দ। ইকারান্ত কোন লিঙ্গ শব্দ, ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। পড়ি, প্রথম আর এক বচন সাধারণত বিসর্গ হয় বলেছি, তাহলে কবির সঙ্গে বিসর্গ দিয়ে দেবো, কবিহি। দ্বিবচন কবি, ক বয় দীর্ঘই। প্রথম আর বহু বচন কবয়ঃ। দ্বিতীয়ার এক বচন সাধারণত ময় হসন্ত বলেছি, এগুলো দেখো মুখস্থ করতে হবে না। তাহলে তুমি কি শব্দ পড়ছো, কবি, তাহলে কবির সঙ্গে ময় হসন্ত বসিয়ে দাও, কবিম। তারপরে দ্বিতীয়ার দ্বিবচন কি হবে, প্রথমার দ্বিবচনে যা হয়েছে তাই। প্রথমার দ্বিবচনে কি হয়েছে, ক বয় দীর্ঘই, তাহলে এখানেও তাই হবে, কবিম কবি কবিন। তৃতীয়ার এক বচন কবি না। তারপরে তৃতীয়া চতুর্থী পঞ্চমী এই তিনটেতে ভ্যাম হয়, শব্দের সঙ্গে ভ্যাম, শব্দ কি পড়ছি, কবি, তাহলে কবির সাথে ভ্যাম যোগ হবে তিনটে, কবিভ্যাম কবিভ্যাম কবিভ্যাম, তিনটে হয়ে গেল। তৃতীয়ার বহুবচন, শব্দের সঙ্গে ভয়হ্রস্বী বিসর্গ যোগ হয়, তাহলে শব্দ কি আমার, শব্দ হচ্ছে কবি, তাহলে কবির সঙ্গে কি যোগ হবে, ভয়হ্রস্বী বিসর্গ, কবিভিহি। ঠিক আছে। চতুর্থীর এক বচন কবয়ে, তারপরে কবিভ্যাম বেরিয়ে গেছে। চতুর্থী এবং পঞ্চমী একটু আগেই বলেছি, চতুর্থী এবং পঞ্চমীর দ্বিবচন একই হয়, শব্দের সঙ্গে ভয়ে জফলা বিসর্গ, শব্দ কি, কবি, এর সঙ্গে কি যোগ হবে, ভয়ে জফলা বিসর্গ, কবিভ্যঃ কবিভ্যঃ। তাহলে কিন্তু বহু বচনের আমাদের পঞ্চমী পর্যন্ত বেরিয়ে গেল, দ্বিবচনও তাই। আচ্ছা, এক বচনে পঞ্চমী দেখব, পঞ্চমীর এক বচন কবে হে। এইবার বলি, বালক বা নর এই দুটো শব্দরূপ বাদে বাকি সমস্ত শব্দরূপে পঞ্চমী আর ষষ্ঠী বিভক্তির এক বচন একই হয়, পঞ্চমীর এক বচনে যা হবে ষষ্ঠীর এক বচনেও তাই হবে, কবে হে পরপর দুটো একই জিনিস হবে। আচ্ছা, ষষ্ঠীর এক বচন কবে হে, তারপরে কব্বহ, কবি নাম, কবি নাম বানানটা ভালো করে খেয়াল করব, বয় দীর্ঘই। সপ্তমীর এক বচন কবৌ, তারপরে ষষ্ঠী আর সপ্তমীর দ্বিবচন একই হয়, কব্বহ কব্বহ। তারপরে সপ্তমীর বহু বচনে সু, কি হবে, কবি সু, শব্দের সঙ্গে সু। তারপরে সম্বোধনের এক বচন কবে, তারপরে বলেছি সম্বোধনের দ্বিবচন আর বহু বচন কি হয়, প্রথম আর দ্বিবচন আর বহু বচনে যা হবে তাই, কবি কবয়ঃ। বোঝা যাচ্ছে তো, আমি একবার উচ্চারণ শোনাই, কবিহি কবি কবয়ঃ, কবিম কবি কবিন, কবিনা কবিভ্যাম কবিভিহি, কবয়ে কবিভ্যাম কবিভ্যঃ, কবেহে কবিভ্যাম কবিভ্যঃ, কবেহে কব্বহ কবিনাম, কবৌ কব্বহ কবিষু, কবে কবি কবয়ঃ।
এরপরে আমরা পড়ব লতা শব্দ। লতা কেমন শব্দ? শব্দটি একটি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে লতা শব্দ কেমন? আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে আমি এই যে দুটো শব্দরূপ যে পড়ালাম, এই দুটো শব্দরূপে আমি সিস্টেম বলেছি কিভাবে আমরা দ্বিবচন বহুবচন মনে রাখবো, এক বচনের কোন কোন বিভক্তি একই হচ্ছে আমরা দেখিয়েছি। এইবার আমরা সরাসরি শব্দরূপ পড়ব। লতার প্রথম আর এক বচনে বিসর্গ হয় না। লতা, লতে, লতাহা। লতাম, লতে, লতাহা। লতয়া, লতাভ্যাম, লতাভিহি। লতাঐ, লতাভ্যাম, লতাভ্যঃ। লতায়াঃ, লতাভ্যাম, লতাভ্যঃ। লতায়াঃ, লতয়োঃ, লতানাম। লতায়াম, লতয়োঃ, লতাসু। লতে, লতে, লতাহা। এরপরে হ্রস্বীকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ মতি। মতি পড়ব। মতি মানে বুদ্ধি। মতিহি, মতি, মতয়ঃ। মতিম, মতি, মতিহি। মত্যা, মতিভ্যাম, মতিভিহি। তারপরে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী দুটো করে রূপ রয়েছে। পরের রূপটা মানে দ্বিতীয় রূপটা আমি যেটা মার্ক করছি, এগুলোকে বলা হয় কিন্তু বিকল্প রূপ। মনে রাখবো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বিকল্প রূপও পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, মনে রাখবো। মত্তই বা মতয়ে, মতিভ্যাম, মতিভ্যঃ। তারপরে মত্যাহা, দুটো একই হয়, মত্যাহা, মত্যাহা বা মতেহে, মতেহে। মতিভ্যাম, মতিভ্যঃ। মতেহে, মত্যাহা, মত্যহ, মতিনাম। মত্যাম, মতৌ, মত্তহ, মতিষু। মতে, মতি, মতয়ঃ। এরপরে নদী শব্দ। নদী কেমন শব্দ? শব্দটি একটি দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। নদী দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। নদী পড়ছি। নদী, নদ্যৌ, নদ্যঃ। নদীম, নদ্যৌ, নদীহি। নদ্যা, নদীভ্যাম, নদীভিহি। নদ্যৈ, নদীভ্যাম, নদীভ্যঃ। নদ্যাঃ, নদীভ্যাম, নদীভ্যঃ। নদ্যাঃ, নদ্যঃ, নদীনাম। নদ্যাম, নদ্যঃ, নদীষু। নদী, নদী, নদ্যঃ। এই যে সম্বোধনের একবচন খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয়ার বহুবচন খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসবার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে আমরা পড়ব ফল শব্দ। ফল শব্দ কেমন শব্দ? ফল শব্দটি একটি অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। পড়ছি ফলম, ফলে, ফলানি। ফলম, ফলে, ফলানি। ক্লিবলিঙ্গ শব্দের প্রথমা এবং দ্বিতীয়া একবচন, দ্বিবচন, বহুবচন একই হয়। ফলম, ফলে, ফলানি। ফলম, ফলে, ফলানি। তৃতীয়া ফলেন, ফলাভ্যাম, ফলই। ফলায়, ফলাভ্যাম, ফলেভ্যঃ। ফলাৎ, ফলাভ্যাম, ফলেভ্যঃ। ফলস্য, ফলয়োঃ, ফলানাম। ফলে, ফলয়োঃ, ফলেষু। ফল, ফলে, ফলানি। তারপরে বাড়ি শব্দ। বাড়ি কেমন শব্দ? বাড়ি শব্দটি একটি ইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল। ঠিক আছে, পড়ছি বাড়ি, বাড়িনি, বাড়িনি। বাড়ি, বাড়িনি, বাড়িনি। একটু আগে ফল পড়ার সময় বললাম প্রথমা এবং দ্বিতীয়া এই দুটো বিভক্তির একবচন, দ্বিবচন, বহুবচন একই হয়। দেখো বাড়ি, বাড়িনি, বাড়িনি দ্বিতীয়া বিভক্তিতেও তাই হয়েছে। এইবার মনে রাখতে হবে আমাদের বাড়িনি বানান কিন্তু দ্বিবচনে একরকম, বহুবচনে আর একরকম। আমরা মনে রাখবো প্রথমটা, প্রথম বানান মানে দ্বিবচনের বানানটা। দ্বিবচনের বানানে কি রয়েছে? দ্বিবচনে বাড়িনি বানানে প্রথমটা হ্রস্বী, পরেরটা দীর্ঘই। এটা মনে রাখবো। তাহলে দ্বিবচনে বাড়িনি বানান প্রথমটা হ্রস্বীকার, পরেরটা দীর্ঘইকার। রয় হ্রস্বী, মূর্ধন্যয়, দীর্ঘই। ঠিক আছে, আচ্ছা। রি, র, স এই তিনটে বর্ণের পর যদি নয়ের প্রসঙ্গ আসে তাহলে কিন্তু সেটা মূর্ধন্য হবে। তাই বাড়িনি বানান মূর্ধন্যয়, দীর্ঘইকার। এইবার দ্বিবচনে যেটা পড়েছি আমরা, ঠিক তার উল্টোটা হবে বহুবচনে। দ্বিবচনে কি পড়েছি? প্রথমটা দীর্ঘই, পরেরটা হ্রস্বই। তাহলে বহুবচনে কি হবে? প্রথমটা দীর্ঘই, পরেরটা হ্রস্বই। দেখো তাই আছে বাড়িনি বানান। আর আশা করি কোনোদিন ভুল হবে না। তৃতীয়ার একবচন বাড়িনা, বাড়িভ্যাম, বাড়িভিহি। চতুর্থী বাড়িনে, বাড়িভ্যাম, বাড়িভ্যঃ। পঞ্চমী বাড়িনঃ, বাড়িভ্যাম, বাড়িভ্যঃ। ষষ্ঠী বাড়িনঃ, বাড়িনোঃ, বাড়িনাম। সপ্তমী বাড়িনি, বাড়িনোঃ, বাড়িষু। সম্বোধন বাড়ে, বাড়ি বা বাড়িনি, বাড়িনি।
এখানে বোঝা যাচ্ছে না বয়াকার রয়েকার হবে, হ্যাঁ, আর বয়াকার রয় হ্রস্বী যে কোনো একটা সম্বোধনে আমরা প্রয়োগ করতে পারি। দুটোই রূপ রয়েছে, প্রথমটা মূল রূপ, পরেরটা বিকল্প রূপ। ঠিক আছে, বারে, বাড়ি। আচ্ছা, এরপরে রয়েছে অসমত শব্দ। অসমত শব্দের মানে হচ্ছে আমি। এটি কেমন শব্দ? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ উভয় লিঙ্গেই কিন্তু একই রকম হয়। অসমত শব্দের মানে আমি। পড়ছি, অহম আবাম বয়ম, মাম মা। তাহলে প্রথমটা মূল রূপ, পরেরটা বিকল্প রূপ। আবাম নৌ, দুটো রূপ রয়েছে, দুটো রূপ যেখানে রয়েছে সেখানে মনে রাখবো, কিন্তু আমি পরে বলছি, আগে পড়ে নি। আবাম নৌ অসমান ন, ময়া আবাভ্যাম অস্মাভিহি, মজ্জম বা মে আবাভ্যাম নৌ অস্মভ্যম ন, মত আবাভ্যাম অস্মৎ, মম মে আবয়হ নৌ অস্মাকম ন, মই আবয়হ অস্মাসু। মনে রাখবো দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠীতে বিকল্প রূপ আছে। অসমত শব্দের কোথায় কোথায় বিকল্প রূপ রয়েছে? দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠী। অহম আবাম বয়ম, মাম আবাম অস্মান, ময়া আবাভ্যাম অস্মাভিহি, মজ্জম আবাভ্যাম অস্মভ্যম, মত আবাভ্যাম অস্মৎ, মম আবয়হ অস্মাকম, মই আবয়হ অস্মাসু। আমি এগুলো মূল রূপ বললাম। বিকল্প রূপগুলো কোথায় আছে? দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠীতে। দ্বিতীয়াতে একবচনে কি আছে? মা। এবং চতুর্থী এবং ষষ্ঠীতে একবচনে কি বিকল্প রয়েছে? মে মে। মনে থাকবে। দ্বিবচনে কি আছে? সবগুলো বিকল্প রূপ নৌ। আর বহু বচনের সবগুলো বিকল্প রূপ কি রয়েছে? ন, ন বিসর্গ। এরপরে দেখব আমরা যুষ্মৎ শব্দ। যুষ্মৎ শব্দের মানে হচ্ছে তুমি বা আপনি। তুমি বলাটাই শ্রেয়, হ্যাঁ। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ এই তিন লিঙ্গে কিন্তু একই রূপ হয়। পড়ছি, ত্বম, তয়ে বয়ে ময় হসন্ত উচ্চারণ হবে ত্বম। ইউবাম, ইউয়ম, ইউয়ম অন্তস্থ জয় দীর্ঘকার, আর অন্তস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ ইউ, সরি, অন্তস্থ জয়ের উচ্চারণ ইয়, ইয়। এবার ইয়র সাথে কি আছে? হ্রস্ব বা দীর্ঘ, তাহলে উচ্চারণ হবে ইউ। বোঝা যাচ্ছে? আমি আর একবার শোনাই। তুয়াম, ইউবাম, ইউয়ম, তুয়াম, তুয়া, ইউবাম, বাম, ইউসমান, ইবহ, ত্বয়া, ইউবাভ্যাম, ইউষ্মাভিহি, তুভ্যম বিকল্পরূপ তে, ইউবাভ্যাম বিকল্পরূপ বাম, ইউষ্মভ্যম বিকল্পরূপ ব্যহ, ত্বৎ ইউবাভ্যাম ইউষ্মৎ, তব বিকল্পরূপ তে, ইউবয়ঃ বিকল্পরূপ বাম, ইউষ্মাকম বিকল্পরূপ বহ। সপ্তমী দেখব, তৈ ইউবয়ঃ ইউষ্মাসু। অসমত শব্দের মতো দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠীতে বিকল্প রূপ রয়েছে। বিকল্প রূপের এক বচনটা মনে রাখবো, তুয়া তে তে। দ্বিবচনে সবগুলোই বিকল্প রূপ বাম, এবং বহু বচনের সবগুলোই বিকল্প রূপ হচ্ছে বহ, ব বিসর্গ। এরপরে আমরা এক শব্দরূপ পড়ব। এক এই শব্দটা পুংলিঙ্গে একরকম হয়, স্ত্রীলিঙ্গে আর এক রকম হয়, ক্লীবলিঙ্গে আর এক রকম প্রয়োগ হয়। কিন্তু মনে রাখবো এই এক শব্দ কেবলমাত্র এক বচনেই, মানে এক বচনেই ব্যবহার হবে। আগে আমরা পুংলিঙ্গটা পড়ি। পুংলিঙ্গটা অনেকটা, সবটা নয়, অনেকটা বালক শব্দের মতো। একহ, একম, একেন, একস্মৈ, একস্মাৎ, একস্য, একস্মিন। তাহলে এক বচনটা কি হবে? পুংলিঙ্গ। একহ, একম, একেন, একস্মৈ, একস্মাৎ, একস্য, একস্মিন। স্ত্রীলিঙ্গ অনেকটা লতার মতো। একা, একাম, একয়া, একা, একাম, একয়া, একস্যৈ, একস্যাঃ, একস্যাঃ, একস্যাম। একা, একাম, একয়া, একস্যৈ, একস্যাঃ, একস্যাঃ, একস্যাম। ক্লীবলিঙ্গতে কি আছে? একম, একম, একেন, একস্মৈ, একস্মাৎ, একস্য, একস্মিন। আবার বলি, একম, একম, একেন, একস্মৈ, একস্মাৎ, একস্য, একস্মিন। এরপরে দ্বি।
দ্বি শব্দের মানে হচ্ছে দুই। এই দুই শব্দটা দ্বিবচনে প্রয়োগ হবে। পুংলিঙ্গে একরকম প্রয়োগ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গে দুটো লিঙ্গে কিন্তু একই প্রয়োগ হয়, একই হয়। একবার দেখে নিই পুংলিঙ্গটা প্রথমে। দৌ দৌ দয় ঔকার, দ্বৌ দ্বৌ দ্বাভ্যাম দ্বাভ্যাম দ্বাভ্যাম, দ্বয়োঃ দ্বয়োঃ। আবার বলি দ্বৌ দ্বৌ দ্বাভ্যাম দ্বাভ্যাম দ্বাভ্যাম, দ্বয়োঃ দ্বয়োঃ। স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গে আছে দ্বে দ্বে, আবার বলছি দ্বে দ্বে দ্বাভ্যাম দ্বাভ্যাম দ্বাভ্যাম, দ্বয়োঃ দ্বয়োঃ। একটু ভালো করে খেয়াল করবে, তৃতীয়া থেকে পুরোটাই স্ত্রীলিঙ্গ ক্লীবলিঙ্গ পুংলিঙ্গে একই আছে। শুধু পুংলিঙ্গে দৌ দৌ প্রথমা দ্বিতীয়া, আর স্ত্রীলিঙ্গ ক্লীবলিঙ্গে তো আছে দ্বে দ্বে। এই হলো আমাদের শব্দরূপের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের। এরপরে শব্দরূপের বাকি অংশ আমি অন্য ক্লাসে আলোচনা করব। মূলত কম্পারেটিভ পরীক্ষার জন্য যে শব্দরূপগুলো প্রয়োজন সেইগুলো। ঠিক আছে, ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। ভালো থেকো সবাই। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে, উপকার হয় বলে মনে হচ্ছে, তাহলে সাবস্ক্রাইব করে অন্যান্যদের একটু শেয়ার করে দিও, যাতে সকলেরই উপকার হয় এই ক্লাসটি দেখে। ঠিক আছে, রাখছি। পুনর্মিলামः।